ফেব্রুয়ারি মাস থেকে শুরু করতে তাহলে হতে চায়। ভর্তি প্রক্রিয়ায় তো শেষ করছে আপনার মার্চের পরে, এপ্রিল পর্যন্ত 8 তারিখ পর্যন্ত ভর্তিই ছিল, ক্লাস শুরু হওয়ার 7 দিন পর্যন্ত আরো ভর্তি হয়েছে। মানে একটা বিষয় নিয়ে যে চিন্তা ভাবনা করবো আগাবো সেভাবে কোনো সুযোগই পাচ্ছি না। এইভাবেই চলবে, এইভাবেই পাস হবে, এইভাবেই সবকিছু হবে ইনশাআল্লাহ। দোয়া করেন, আপনাদের দোয়া ছাড়া হবে না। আমরা গত ক্লাসে মনে হয় দুটো প্রবলেম করেছিলাম। স্যার আমরা আজকের আরো কিছু প্রবলেম করব। 3 নম্বর প্রবলেমটা দেখেন সবাই। A company bought a new printing machine from abroad. The cost of a machine was taka 80,000. The installation cost was 5,000 and the employees received a specific training on how to use this particular machine at a cost of taka 2,000. Before using the machine to print customers' order, a test was undertaken and the paper and ink cost taka 1,000. What should be the cost of the machine in the company's statement of financial position? আমরা একটু সবাই cost of the machine বের করি। মেশিনের ইনভয়েস ভ্যালু হলো 80,000 and the installation cost 5,000, training cost 2,000 and the testing cost taka 1,000. What should be the cost of the machine in the company's financial statement? হ্যালো, জি হয়েছে কারো? জি স্যার। কত? 86। আমরা দেখি সলিউশন। 86,000। হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে আমরা শিখলাম যে টেস্টিং যেটা সেটা আমাদের অ্যাড করতে হবে, কিন্তু ট্রেনিং কস্টে আমাদের অ্যাড হবে না। এখান থেকে আমরা এইটা লার্নিং করলাম যে টেস্টিং যদি থাকে টেস্টিংটা অবশ্যই অ্যাড হবে। সবার হয়েছে? তাহলে আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। সবার কি হয়েছে 3 নম্বরটা? কারো কোনো কনফিউশন আছে? স্যার ট্রেনিংটা স্যার কেন অ্যাড করব না আমরা? এটা কি স্যার ওই যে অ্যাডমিনিস্ট্রেশনে এক্সপেন্সের মধ্যে চলে যাবে এজন্য? জি জি জি। আচ্ছা স্যার। Then problem 4. A machine cost taka 9,000. It has an expected useful life of 6 years and an expected residual value of taka 1,000. It is to be depreciated at 30% per annum on the reducing balance method. A full year depreciation is charged in the year of purchase with none in the year of sale. যে বছর ক্রয় করে সেই বছর মেশিনের সম্পূর্ণ বছরের ডেপ্রিসিয়েশন হিসাব করে, কিন্তু যে বছর সেল করে ওই বছর সে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করে না। ডিউরিং দি ইয়ার 4 মানে ফোর্থ ইয়ারে গিয়া it is sold for টাকা 3,000. ফোর্থ ইয়ারে গিয়া সে এটা 3,000 টাকায় বিক্রি করেছে। What is the profit or loss on disposal? আমরা বের করি সবাই।
স্যার একটু স্যারের উপরে অংশটা একটু স্যার জি একটু উপরে অংশটা স্যার আর উপরে উঠাবো? মানে স্যার মানে আগের অংশটাকে স্যার আগের সলিউশনটা স্যার হ্যাঁ একটু থ্যাংক ইউ স্যার শুধু দেখলে আর করলে তো হবে না, আপনাকে বুঝতে হবে তো। এখানে আমরা কিন্তু ট্রেনিংটা আনি নাই, আবার টেস্টিং কস্টটা নিয়ে আসছি। এই দুটো এখানে শেখার জিনিস। এর সাথে সাথে আপনারা জার্নালটা করবেন। হোয়াট ইজ দি প্রভিডেন্ট লস অন দি ডিসপোজাল এন্ড give the journal entry. এবং জার্নাল এন্ট্রি করবেন সবাই। স্যার কত হয়েছে? Recording in progress. কত হয়েছে? এখন এটা ডিপ্রিসিয়েশন হচ্ছে 5256। লস হয়েছে না লাভ হয়েছে? স্যার লস হয়েছে 744 টাকা। হয় না, আবার চেষ্টা করেন। Sir, 87 loss on disposal. 87 হলে জার্নাল করেন। জার্নাল করছি স্যার। বলেন জার্নালটা। ক্যাশ অফ ব্যাংক 3000 টাকা, লস অন ডিসপোজাল 87, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 5900 টাকা, টু মেশিন 9000 টাকা। জি স্যার, এটাই হইছে। ওকে, আমরা সলিউশনে যাই। সলিউশনে গিয়ে দেখি, এবং যদি কেউ না বুঝে থাকেন কোশ্চেন করবেন, বা যারা বোঝেন নাই তারা বুঝে নেন। জি স্যার, আমি স্যার রেসিডুয়াল ভ্যালু বাদ দিয়ে ডিপ্রিসিয়েশন করছি, এজন্য ভুল হচ্ছে। হ্যাঁ, বাকিরা আমরা যারা আছি তারা কি সবাই বুঝেছি? অঙ্ক আসলে কিন্তু এই ধরনেরই আসবে। স্যার রেসিডুয়াল ভ্যালুটা স্যার এখানে কেন বাদ ধরে না স্যার, এটা আমি বুঝতেছি না। হ্যাঁ জি, স্যার রেসিডুয়াল ভ্যালুটা এখানে বাদ দেওয়া হলো না কেন? বাদ দেওয়া হলো না কেন, এটা যখন আমরা থিওরি পড়ছিলাম তখন তো আলোচনা করছিলাম, এবং থিওরি সূত্র দিয়েছিলাম না তখন। স্যার তখন কি ক্লাসটা মিস করছিলাম। রিডিউসিং ব্যালেন্স মেথডে সেলভেজ ভ্যালু স্যার বাদ দেওয়া যায় না। আমরা ওই সময় থিওরিও দিয়েছিলাম, আলোচনা করছিলাম যে কেন বাদ দেব না, এবং তখন বলেছিলাম যে এইটা মনে রাখবেন। জি স্যার, 2 যারা ক্লাস করেনি তাদেরই এখন হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু এটা বাদ যাবে না।
জার্নালটাকে আমরা সবাই বুঝেছি? স্যার জানান বুঝেছি। জি, স্যার। সমস্যা নেই। আমার পার্টিসিপেন্ট হলো 83, জি আপনারা স্যার, বলতেছেন মাত্র 3-4 জনে। will be shown in আমরা এখানে যখন জার্নাল করব তখন আইদার এখানে লিখবো ফ্রম ওয়ার্কিং, আমরা যে ওয়ার্কিংটা এটা তো আমরা এই যে সলিউশনটা করলাম এই 87 পর্যন্ত এগুলো হলো ওয়ার্কিং, দিস ইজ ওয়ার্কিং, সো দ্যাট আমরা যখন জার্নালটা করব তখন আইদার এখানে লিখবো ব্যালেন্সিং ফিগার আর তা নাহলে লিখবো ফ্রম ওয়ার্কিং, দুইটা একটা। লস অন সেল অফ ডিসপোজাল আইদার এখানে আমরা লিখবো যে ফ্রম ওয়ার্কিং আর তা নাহলে লিখবো ফ্রম লিখবো ব্যালেন্সিং ফিগার। will be shown in ওকে, এবার আমরা লাস্ট প্রবলেম সলভ করব। প্রবলেম 5। এই প্রবলেম 5-এর আন্ডারে আমাদের 3টা প্রবলেম আছে। আমরা যারা অ্যাকুরেটলি পারবো ধরে নেবেন যে তাদের এই চ্যাপ্টারে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, এখানে বলেছে খান কোম্পানি ইজ ইন দি প্রসেস অফ প্রিপেয়ারিং ইটস ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর দি ইয়ার এন্ডেড 31st December 2015, 2015 সন। Assume that no entry for depreciation have been recorded in 15, ধরে নেন যে 2015 সনে কোনো ডেপ্রিসিয়েশনের এন্ট্রি করা হয় নাই। The following information related to depreciation of fixed assets is provided to you. নিচে কিছু ইনফরমেশন দিয়েছে, এখান থেকে আপনার এই যেহেতু সে 15তে কোনো এন্ট্রি করে নাই তাহলে 15তে কি এন্ট্রি হবে সেগুলো আপনার কাছে চেয়েছে। Prepare the journal entry to record depreciation expense for 2015 and correct any errors. যদি কোনো কারেকশন ভুল থাকে তাহলে সেটা কারেক্ট করতে বলছে। Make to date related to the information provided. উপরের যে তথ্য দেয়া আছে তার ভিতরে যদি কোনো কারেকশন করতে হয় সেটা কারেকশন করতে হবে এবং আমাকে জার্নাল এন্ট্রি করতে হবে 15 সনের জন্য। তাহলে আমরা 1 নম্বরটা শুরু করি। 1 নম্বরে কি বলছে দেখেন। 1 নম্বর বলছে খান কোম্পানি পারচেজ ইকুইপমেন্ট অন January 2, 2012, 12 সনের 2 তারিখে সে পারচেজ করেছে ফর টাকা 85,000, 85 টাকা দিয়া একটা ইকুইপমেন্ট সে পারচেজ করেছে। এট দ্যাট টাইম, অর্থাৎ ওই সময় the equipment had an estimated useful life of 10 years. ওই সময় ধরা হয়েছিল যে ইকুইপমেন্টের জীবদ্দশা হবে 10 বছর। ওইতে টাকা 5,000 রেসিডুয়াল ভ্যালু এবং 5,000 টাকা ধরেছে রেসিডুয়াল ভ্যালু ওই অ্যাসেটের। The equipment is depreciated on a straight line basis. এই ইকুইপমেন্টটা স্ট্রেট লাইন বেসিস পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন করা হতো। On January 2015, as a result of additional information, the company determined that the equipment has a remaining useful life of 4 years with a টাকা 3,000 residual value. অর্থাৎ বলছে যে 2015-তে এসে দেখলো যে এই অ্যাসেটটা অ্যাকচুয়ালি ইউজফুল লাইফ হবে 4 ইয়ার্স, অবশিষ্ট আরো 4 বছর আছে। হ্যাজ এ রিমেনিং ইউজফুল লাইফ, রিমেনিং মানে আরো অতিরিক্ত 4 বছর আছে এবং যার রেসিডুয়াল ভ্যালু হবে 3,000 টাকা। এখন 2015-তে কি জার্নাল হবে, আমরা সেই জার্নালটা করার চেষ্টা করি।
স্যার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 14,500 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, তাই Debit. না? জি স্যার। সবাই করেন। সবাই হয়েছে? জি স্যার হয়েছে। তাহলে আমরা সলিউশনে যাই, দেখি সলিউশন কি আছে। দেখেন সবাই হয়েছে কিনা। কেউ কি আছেন যে বোঝেননি? ওকে, যেহেতু কোনো রেসপন্স নাই তাহলে আমরা সেকেন্ড প্রবলেমে যাই। স্যার দেখতেছিলাম একটু। আচ্ছা দেখেন। স্যার এখানে যে ডিপ্রিসিয়েশন ইন 58,000 ভাগ 4,000 এই এই 4 দিয়ে ভাগ করছে, এটা ভাগ হইছে কেন? ভাগ হয়েছে এই জন্য, এই যে 15তে এসে আপনাকে বলছে কি, এখানে দেখেন 15তে এসে বলছে যে রিমেইনিং আরো 4 বছর আছে বলতেছে, জি এবং সেলভেজ ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। 2 বছর লাইফ কমে গেছে। আগে ছিল 5,000, জি। এখন হচ্ছে 3,000, এবং তার রিমেইনিং ইউজফুল লাইফটাও চেঞ্জ হয়ে গেছে। এটা এসে দেখলো 2015তে। সেজন্য আমরা আপনার এখানে দেখেন আমরা এই যে 14 পর্যন্ত ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি। হ্যাঁ কাজী আমরা 15তে এসে আমরা যখন দেখলাম যে এই অ্যাসেটটা আরো 4 বছর আছে এবং স্টেট লাইন মেথড, সেই জন্য আমরা রেসিডুয়াল ভ্যালু এখানে 3,000 টাকা মাইনাস করেছি। জি এবং টোটাল আমার কস্ট 85 ছিল, সেখান থেকে আমি আপ টু 14 পর্যন্ত আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি 24,000, 3,024। জি তাহলে বাকি থাকে আমার বুক ভ্যালু 15 জানুয়ারি মাসের আমার হলো 61,000। এখন 15 সনে আমি এসে দেখলাম যে না, আমার অ্যাসেটটার আর রিমেইনিং লাইফ আছে মাত্র 4 বছর এবং রেসিডুয়াল ভ্যালু হবে 3,000। ডিসিশন চেঞ্জ হয়ে গেল। সেজন্য আমি রেসিডুয়াল ভ্যালু আবার 3,000 বাদ দিয়া ওই 61 থেকে 3 বাদ দিয়ে যেটুকু থাকবে সেটুকুই আমি 4 দিয়ে ভাগ করেছি স্টেট লাইন মেথডে। জি বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কি প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা এবার চলে যাব 3 নম্বর প্রবলেমে, না 2 নম্বর প্রবলেমে। 2 নম্বরে কি বলছে দেখেন, খান কোম্পানি পারচেজ এ মেশিন অন July
এখন যতটুকু সময়ের জন্য ডেপ্রিসিয়েশন অ্যাসেটটা ছিল ততটুকু সময়ের জন্যই আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। যদি 6 মাস হয় 6 মাস, 9 মাস হলে 9 মাস, সেটাকে বলে অ্যাকচুয়াল টাইম বেসিস। এখানে যে কোনোটাই অ্যাজাম্পশন করতে পারি আমরা, যেটা করব সেটাই হবে। কয়জনের হয়েছে? স্যার হইছে। আপনার একার হয়েছে আউট অফ 84, বাকিরা? স্যার হইছে জার্নাল করবো হয়েছে স্যার। হ্যাঁ বলেন, জার্নালটা বলেন তো। স্যার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 13,000 2015 তো স্যার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিন সেটা 13,000। এরপর স্যার আবার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিন ডেবিট করব 4,000 রিটেন আর্নিংস থেকে স্যার 4,000 টাকা ডেবিট করব, পেড করব সরি। না, ফিগারগুলো আরেকটু দেখে নেন। স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লাস্ট যে অ্যাডজাস্টমেন্ট ওটা তো 3,000 দিয়ে করলাম। স্যার আমি সারা বছরের জন্য করছি, এর জন্য 4,000 মানে 2013 ফুল ধরছি, 2014 ফুল ধরছি, হাফ ইয়ার করিনি। হ্যাঁ, যার 4,000 হয়েছে সে আরেকটু হিসাব করে দেখেন। তাই স্যার ভুলটা কোথায় করছি একটু বলবেন? যে স্যার মানে ভুলটা কোথায় করছি? ভুলটা কোথায় করছেন সেটা তো পরে বলবো, আপনি আরেকটু প্র্যাকটিস করে দেখেন যে আপনার ভুল আছে কিনা, নাকি আপনার 4,000 টাকা আপনার দৃষ্টিতে ঠিক আছে। স্যার আমি ওই প্রথমে তো 1,20,000 8 দিয়ে ইয়ে করা হচ্ছে, হ্যাঁ 8-15,000, কিন্তু সেখানে হওয়া উচিত ছিল স্যার 13,000। হ্যাঁ একইভাবে উনি 14 13 সালে সালের তো full স্যার depreciation 15,000 করছেন। 13,000। মেশিনটা পারচেজ করেছে 13 সনে জুলাই মাসে। আমার অ্যাকাউন্টিং পিরিয়ডটাও কিন্তু এই জানুয়ারি থেকে ডিসেম্বর এখানে বলে আছে, জি স্যার অঙ্কের প্রথমে বলা আছে ইয়ার এন্ডেড ডিসেম্বর 31শে ডিসেম্বর হলো ইয়ার এন্ডেড, তার মানে জানুয়ারি টু ডিসেম্বর হলো আমার অ্যাকাউন্টিং পিরিয়ড, সে কিনছে জুলাই মাসে। কাজে আমরা যদি টাইম বেসিস করি ডেপ্রিসিয়েশন, তাহলে 13 ডেপ্রিসিয়েশন আসবে কত মাসে? 6 তাহলে মাস। 6 মাসের প্ল্যান টাইম 6 বেসিস মাসের করলে আসবে। 6 মাস, আমি Right. মানে সারা বছর ধরে নিছিলাম। হ্যাঁ, তাহলে সেইটা একটা হিসাব করবেন 13 জন্য, ওখানে কত সে কম বেশি করেছে। এরপরে এসে আপনি 14 হিসাব করবেন, 14তে সে কত কম বেশি করেছে, তারপরে হিসাব করবেন 15তে। তাহলে স্যার আমার 4-এর জায়গায় 3,000 হবে। হ্যাঁ, তো
তাহলে আমরা দেখি আমাদের যারা করেছি তাদের সাথে আমাদের সলিউশন কতটুকু মিল আছে। না বুঝে কেউ সলিউশন দেখে খাতায় তুলে নেবেন না, শর্ট স্ক্রিন নিয়ে বসে থাকবেন না, না বুঝলে জিজ্ঞেস করবেন যেটা হলো কি করে, বা আমি এটা বুঝি না এখান থেকে। আমরা যে অঙ্কগুলো বা যে প্রবলেম গুলো এবং যে থিওরি গুলো পড়ছি সেগুলো চেষ্টা করব 100% বোঝার জন্য, তাহলে অন্য বই বা অন্য কিছু আর প্র্যাকটিস করার দরকার হবে না পরীক্ষার জন্য। 3000 টাকা আসছে। এই যে 13তে সে রেকর্ড করছে কত? 13তে সে রেকর্ড করছে 7500, কারণ সে তো ওই যে আপনার রেসিডুয়াল ভ্যালু মাইনাস করতে ভুলে গেছিল, এই জন্য সে রেকর্ড করছে 7500, কিন্তু প্রকৃতপক্ষে হবে 6500। তাহলে 13তে ভুল করছে কত হাজার? 1000। হ্যাঁ, রাইট। আবার 14তে আসেন, 14তে সে রেকর্ড করছে 15000, কিন্তু রেকর্ড হওয়ার কথা ছিল 13000। তাহলে এখানে সে 2000 বেশি রেকর্ড করছে। মোট এখানে 2000 14তে আর 13তে 1000, টোটাল 3000 সে বেশি করেছে হিসাব। যতটুকু বেশি করেছে সেই 3000 টাকা আমরা আবার ডেবিট করে দিলাম, আর এটার এফেক্টটা চলে যাবে রিটেন আর্নিংস এ। যেহেতু অলরেডি আমরা ওই 3000 টাকা ইনকাম স্টেটমেন্টে খরচ দেখানোর ফলে আমার রিটেন আর্নিংস এ এফেক্ট হয়েছে, কমে গেছে, সেজন্য এখন রিটেন আর্নিংস ক্রেডিট মানে বেশি বেড়ে গেল, রিটেন আর্নিংস বেড়ে গেল। এটা হলো কারেক্টিং এন্ট্রি। মানে স্যার আমার আগের বছরে আমার রিটেন আর্নিংস আমি এটা দেখাইনি, এই জন্য আমার এই বছরেরটা আমি রিটেন আর্নিংস এ কারেকশন করে নিলাম। না না না, কথাটা ভুল। গত বছর আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করেছিলাম আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে ক্রেডিট করেছিলাম। জি। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যখন ডেবিট করেছি তখন আমার ইনকাম কমে গেছে না? জি। ইনকাম কমে গেছে। কতটুকু ইনকাম কমে গেছিল? 3000 টাকা ইনকাম কমে গেছিল। জি। সেই জন্য এবছর আমি আবার ইনকাম বাড়িয়ে দিলাম, রিটেন আর্নিংস মানে ইনকাম বেড়ে গেল। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট করেছিলাম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে ক্রেডিট করেছিলাম, সেই জন্য এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে ডেবিট করলাম, ওই ব্যালেন্সটা এখন নীল হয়ে গেল, এফেক্টটা চলে গেল রিটেন আর্নিংস এ। মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে কারেকশন না করে একবারে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং একবারে ইনকাম স্টেটমেন্টে কারেকশন। আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে কারেকশন করার তো সুযোগ নাই, 13-14 তো চলে গেছে সনটা। জি ম্যাম, 15 চলে আসছে, আপনাকে তো 15 সনে এসে সবকিছু করতে হবে। আর এই যে 13000 এইটা হলো 15 সনের জন্য। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা হলো 15 সনের। 15 সনে অ্যাজ ইউজুয়াল 13000। হ্যাঁ, 15 সনে হলো অ্যাজ ইউজুয়াল, আর 13-14 তে সে যতটুকু ভুল করেছিল সেটুকু আমি কারেকশন করলাম। ইট ইজ এ কারেক্টিং এন্ট্রি। বুঝতে পারছি। আমি ভাবছিলাম প্রথমে এই বাকি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এই বছরে ব্যালেন্স টুকু অ্যাড করে বেশি দেখাবো, ওটা হবে না স্যার? না, ওইটা হবে না। আপনি সে 13 এবং 14 তে যা করছে সেটুকু আগে আপনি কারেকশন করতে হবে। ওখানে কিন্তু রিকোয়ারমেন্টে বলেছিল, এখানে বলেছে প্রিপেয়ার দি জার্নাল এন্ট্রি টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফর 2015, এবং বলছে এন্ড কারেক্ট এনি এরর্স, যদি কোনো এরর হয়ে থাকে সেটা কারেক্ট করতে বলছে। মেড টু ডেট, অর্থাৎ এই 15 পর্যন্ত আপনি সেটা হিসাব করে কারেকশন করতে বলছে, সো দ্যাট আমরা
13-14 সে যতটুকু ভুল করছিল সেটাই আমরা এসে কারেকশন করলাম। ইট ইজ এ কারেক্টিং এন্ট্রি। আর যেটা 13 শুধুমাত্র 13,000 এটা হলো নর্মাল এন্ট্রি। স্যার এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা 3,000 হলো কিভাবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি এই ফুল ইয়ার টাকাটা ধরলে তো কিভাবে? আমি 4,000 দেখাতে পারতাম। একটু আগে একজনে কোশ্চেন করলো যে স্যার 3,000 হলো কিভাবে? আমি যে বুঝালাম আপনি বোঝেননি। স্যার 16,000 থেকে 13,000 বাদ দেওয়া হয়েছে স্যার, কারণ আমি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যখন 2014 সালের 16,000 নিয়েছিলাম, এটা থেকে স্যার 13,000 বাদ দিলে স্যার 3,000 রিটার্ন আর্নিংস এখানে কম মানে কমে ফেলছে স্যার জিনিসটা এরকম। না স্যার এটা তো হয় না। 16,000 তো আসে। স্যার তো এটাই বললেন। ম্যাডাম এইটা না, এটা 13 সালে আমরা হাফ ইয়ারের জন্য করছি, সেখানে হ্যাঁ এভাবে 1,000 তো টাকা হয় না আর না 2014-তে 2,000 টাকা বেশি করা হয়েছে। এই দুইটা 1,000 2,000 যোগ করে 3,000। স্যার সরি স্যার, আমি বলছি। না এখানে তো এই যে এটা না। আমরা যদি 13 সন খেয়াল করি, এই যে 13 এই যে এই লেখাগুলো একটু দেখেন। ডেপ্রিসিয়েশন রেকর্ডেড ইন 2013। অ্যাকাউন্টেন্ট সে 13-তে ডেপ্রিসিয়েশন করেছে 7,500। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার, তার কারণ হলো এখানে 6 মান্থ ধরা হয়েছে স্যার, এতটুকু ক্লিয়ার। তারপরে অ্যাকচুয়ালি হবে ডেপ্রিসিয়েশন দ্যাট শুড বি রেকর্ডেড, যেটা লেখা তার উচিত ছিল সেটা ছিল 6,500। 6,500 তার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট করার কথা ছিল, কিন্তু সে ডেবিট করেছে 7,500। তাহলে 1,000 টাকা এখানে বেশি ডেবিট করেছে 13 সনে। জি স্যার। আবার 14-তে এসে দেখলাম ডেপ্রিসিয়েশন সে রেকর্ড করছে 15,000। কারণ ওই যে এই হাফ ইয়ারলি যদি 7,500 হয় তাহলে সারা বছরের জন্য 15,000, অর্থাৎ 1,20,000 ভাগ 8, কারণ সে সেলভেজ ভ্যালু মাইনাস করে নেয়। তাহলে 14-তে সে এসে 15,000 টাকা সে ডেপ্রিসিয়েশনকে ডেবিট করেছে। প্রকৃতপক্ষে তার ডেবিট করা উচিত ছিল 13,000। 13,000। তাহলে এখানে সে 2,000 টাকা বেশি ডেবিট করেছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস বেশি ডেবিট করেছে। আর এইখানে সে 1,000 টাকা বেশি ডেবিট করেছে। এই 2,000 আর এখানে 1,000, এই 3,000 মোট সে বেশি ডেবিট করেছে। এক্সপেন্সেস ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কে ডেবিট করেছে আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে ক্রেডিট করেছে, মোট 3,000। সেইটুকু আমরা এই কারেকশন করলাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল ক্রেডিট, তাকে করলাম ডেবিট। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে ও তো চলে গেছে পিএল অ্যাকাউন্টে বা ইনকাম স্টেটমেন্টে 13 এবং 14-তে, ওকে তো আর ধরে রাখতে পারবো না। তাহলে সে এফেক্টটা চলে আসছে আমার রিটেন আর্নিংসে। সেজন্য আমি রিটেন আর্নিংসটাকে 15-তে এসে আমি বাড়িয়ে দিলাম, 3,000 টাকা বেড়ে গেল। আর স্যার 8 ইয়ার্স 8 যেটা ভাগ, এটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন 8 বছর 8% ধরা হয়েছে 8 ইয়ার্স এর কারণে। 8% না তো, 8 ইয়ার্স। জি স্যার। হ্যাঁ সেই জন্য 8 দিয়ে ভাগ করেছি। আর এই যে 16,000 হলো সেলভেজ ভ্যালু, 16,000 মাইনাস করেছি। এখন এই যে 13,000 এইটা হলো অনলি ফর 15 সনের জন্য। এটা হলো নর্মাল এন্ট্রি। ক্লিয়ার সবাই? তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। আবার 3 নম্বরটা কি বলছে দেখেন। ডিউরিং 2015 Khan company changed from the double declining balance method for its billing to the straight line method. 2015 সনে এসে আপনার খান সে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স থেকে স্ট্রেট লাইন মেথডে সে ডেপ্রিসিয়েশন করার সিদ্ধান্ত নিয়েছে, চেঞ্জ করেছে তার ডেপ্রিসিয়েশন মেথডটা। আগে সে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতো ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে, এখন বলতেছে না স্ট্রেট লাইন মেথডে করবে 15 সন থেকে। দি বিল্ডিং অরিজিনালি কস্ট টাকা 3 লাখ, বিল্ডিংটার দাম ছিল 3 লাখ টাকা। It
had a useful life of 10 years, তার আয়ুষ্কাল ছিল 10 বছর, and a residual value of টাকা 30,000, এবং বিল্ডিংটা রেসিডুয়াল ভ্যালু ছিল 30,000. The following computations present depreciation on both basis for 13 and 14. দুটা বেসিসেই 13 এবং 14 এ কত ছিল সেটা এখানে দেখিয়ে দিয়েছে। যে স্ট্রেট লাইন যদি করতো তাহলে 27,000 হইতো ডেপ্রিসিয়েশন, আর ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সে 13তে হয়েছে 60 আর 14তে হতে 48। এখন আপনি 15 সনের জন্য কি এন্ট্রি করবেন সেই এন্ট্রিটা করেন। স্যার 20,250। দেখি আরো দু একজনে করুক কত হয় দেখি। স্যার একটু উপরে তুলবেন স্যার, রিকোয়ার্ড সহ। সুইজারল্যান্ড তো দিয়ে দিছে, বেলজিয়াম ওয়েলস পারলো না স্যার। তো থাকবে না। স্যার 20,250। ওকে, সবার হয়েছে? জি স্যার হয়েছে। ওকে, তাহলে আমরা সলিউশনে যাই, দেখি আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। স্যার 2015-তে এসে ওই যে স্যালভেজ ভ্যালুটা বাদ দেয় নাই কেন? 2015-তে এসেই তো স্যালভেজ হলো বাদ দিলাম, দেয়নি কোনখানে পেলেন? পনেরোতে এসেই তো বাদ দেওয়া হইলো। ও আচ্ছা স্যার, হ্যাঁ সরি। স্যার এটার কোশ্চেনটা আরেকবার দেখানো যাবে? দেখেন, বছরটা মনে হয় ভুল করছি। স্যার এই যে এখানে তো ইউজফুল লাইফ 10 ইয়ার্স দিছে, কিন্তু সলিউশনে তো 8 ইয়ার্স ভাগ করছে। 8 ইয়ার যে ভাগ করছে অলরেডি 2 বছর গন। আপনার তো এই যে 13 এবং 14 চলে গেছে না? আচ্ছা। 13 এবং 14 তো 2 সন চলে গেছে, 10 থেকে 2 বাদ দিলে 8 বছর থাকে না? আচ্ছা স্যার।
আমরা তো 15 করার চেষ্টা করতেছি। স্যার ঠিক আছে স্যার। যার বাচ্চা কাঁদতেছে একটু কাইন্ডলি করে নেন। স্যার আপনি মিউট করে দেন। আমাকে হোস্ট করেনি আইসিএম এ, পারতেছি না, ট্রাই করতেছি। আরিফুল ভাই মিউট করেন। বাচ্চাকে মিউট করে দেন, না হলে আপনি নিজে মিউট করে নেন। আমাদের ডেপ্রিসিয়েশন অঙ্ক আমরা এখানেই শেষ করলাম। অনেক অঙ্ক করে ফেলছি ফিক্সড অ্যাসেটের উপরে, সো দ্যাট এর বেশি কিন্তু আর কিছু আসবে না পরীক্ষাতে। আমরা যদি যেগুলো প্রবলেম সলভ করেছি এগুলো যদি আমরা বুঝে থাকি, আশা করি এই চ্যাপ্টার অঙ্ক আসলে কারো সমস্যা হওয়ার কথা না। কারণ আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করেছি। আমরা কি এই চ্যাপ্টার উপরে আর কারো কোনো কনফিউশন আছে? না স্যার। স্যার 3 এর আগে কি কিছু ওয়ার্কিং ছিল স্যার? হ্যাঁ 3 নম্বর সলিউশনের আগে স্যার? এইটাই তো ওয়ার্কিং। এই যে না না স্যার 3 নম্বর সলিউশনের আগে 2 এর ওয়ার্কিংটা একটু দেখি। হ্যাঁ 2 এর ওয়ার্কিং স্যার, ওই যে 3 এর এই যে এইটুকু স্যার। থ্যাংক ইউ স্যার। আর কোনো কিছু যদি পূর্ব বছরে যদি স্যার বাদ দেওয়া হয়, এটা রিটেন আর্নিংস স্যার। জি, পূর্বের বছরে যদি কোনো কিছু বাদ দেওয়া হয় তাহলে কি এটা রিটেন আর্নিংস হিসেবে পরবর্তী বছরে দেখানো হয়? হ্যাঁ রিটেন আর্নিংস এ এফেক্ট আসবে যদি পরবর্তী বছরে আমি কোনো কারেকশন করতে যাই। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ করলাম। আমরা নতুন আরেকটা চ্যাপ্টার আমরা শুরু করব, সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা শেয়ারিংটা তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। জি স্যার। এখানে আমরা নরমালি আমরা কিন্তু সবসময় বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আসলে কথাটা কিন্তু ভুল। এটা আগে ছিল, কিন্তু এখন হলো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অ্যাজ পার IAS 7। এখানে বলেছে a cash flow statement has been renamed statement of cash flow in accordance with IAS 7. A statement of cash flow recognizes the importance of liquidity to a business by reporting the যারা আনমিউট হননি তারা একটু আনমিউট হয়ে নেন। আইসিএম এর কেউ আছেন নাকি? স্যার 3 নম্বর আরিফুল ভাই আপনি মিউট করেন। উনি মেবি মোবাইলের বা পিসির কাছে নেই সম্ভবত। আচ্ছা আচ্ছা। Recognizes the importance of liquidity to a business by reporting the effects of the transactions of the business during the period on the bank, cash and similar liquid asset. বলেছে যে আমরা প্রথমে বলছে যে এটা IAS 7 এ এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এটা রিনেম হয়েছে। আগে ছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতাম, সেটা রিনেম হয়ে এখন হয়েছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। সো দ্যাট আমরা যদি ক্যাশ ফ্লো বলি সেটা 100% অ্যাকুরেট হবে না। এখন আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো
বলাই উত্তম, এবং কোশ্চেনে এরকমই আসবে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এবং বলছে যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটা কি জিনিস, রিকগনাইজ দি ইম্পর্টেন্স অফ লিকুইডিটি। একটা ব্যবসার যে লিকুইডিটি এবং তার যে এফেক্ট ট্রানজেকশনে, সেগুলো আমরা সাধারণত এই স্টেটমেন্টের মাধ্যমেই বের করি, যে আমার একটা নির্দিষ্ট সময়ে ব্যবসায় কতটুকু ব্যাংক ব্যালেন্স এবং কতটুকু ক্যাশ এবং সিমিলার লিকুইড অ্যাসেটের উপরে ভিত্তি করে আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করে থাকি। At the simplest, it is a summary of receipt and payments during the period, but this method of representation does not answer a common question asked by the readers of financial statement. Why does the profit made during the period not equate to an increase in cash and bank balances? যেমন আমিও কিছুদিন আগে এই কোশ্চেনের সম্মুখীন হয়েছি। আমার খুব উচ্চ পর্যায়ের লোক আমাকে কোশ্চেন করেছে যে আপনার প্রফিট বেড়েছে, তাহলে ক্যাশ বাড়লো না কেন? কারণ সে তো কমার্সের না, সে করতেই পারে কোশ্চেন। সো দ্যাট আমরা অ্যাকচুয়ালি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করব, সেটা শুধুমাত্রই ক্যাশ বিবেচনা করে যতটুকু রিসিপ্ট হবে এবং যতটুকু পেমেন্ট হবে সেই হিসাবটুকুই শুধু করব। কাজেই এটার সাথে কিন্তু প্রফিটের সম্পর্ক খুবই ক্ষীণ। অর্থাৎ আমার ক্যাশ বাড়লেই যে প্রফিট বাড়বে অথবা প্রফিট বাড়লেই যে আমার ক্যাশ বাড়বে তা কিন্তু না। কারণ প্রফিট যে আমরা বের করি ইনকাম স্টেটমেন্ট, ওখানে অনেক আছে, অনেক আইটেম আছে যেগুলা নন ক্যাশ আইটেম। হ্যাঁ, সেগুলা বিবেচনা করেই কিন্তু আমাদের পরবর্তী পর্যায়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয়, যে অ্যাকচুয়ালি কতটুকু ক্যাশ এফেক্ট হয়েছে বা ব্যালেন্স কতটুকু আছে। এমনও হতে পারে একটা কোম্পানি প্রচুর প্রফিট করেছে কিন্তু তার ক্যাশ নাও থাকতে পারে। হ্যাঁ, আমরা বলেছি যে অনেক সময় আপনাকে কোশ্চেন করবে যে একটা সেম বিজনেসের বা একটা সেম নেচারের দুটো আছে, বিজনেস অর্গানাইজেশন আছে। এক মিনিট, আমার একটু জরুরি ফোন আসছে, আমি একটু কথা বলে নিই। তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ, একই হয়তো প্রতিষ্ঠান, সেম প্রতিষ্ঠান, কারো হয়তো প্রচুর ক্যাশ ব্যালেন্স আছে বা ব্যাংক ব্যালেন্স আছে, আর একটা প্রতিষ্ঠানে হয়তো ব্যাংক ব্যালেন্স খুবই কম, কিন্তু যার প্রচুর ব্যাংক ব্যালেন্স বা ক্যাশ ব্যালেন্স তার হয়তো প্রফিট বেশি হয়েছে, অথবা যার ব্যাংক ব্যালেন্স কম তার হয়তো কম হয়েছে, হতেও পারে। কিন্তু আমরা যদি দুটো প্রতিষ্ঠানকে তুলনা করি শুধুমাত্র এই ব্যাংক বা ক্যাশ ব্যালেন্স নিয়ে, সেক্ষেত্রে আমরা যদি প্রফিটটাকে বিবেচনা না করি, শুধু ক্যাশ নিয়ে যদি আমরা প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে আমরা বলবো যার ক্যাশটা বেশি আছে বা ব্যাংক ব্যালেন্স বেশি, সেই প্রতিষ্ঠানকে আমরা খুব বেশি একটা ভালো দৃষ্টিতে দেখবো না। কারণ ভাববো যে সে অলস, অর্থাৎ সে ক্যাশটা সে খাটাতে পারতেছে না তার বিজনেসে। আর যার ক্যাশটা কম, সে হয়তো তার পুরো ক্যাশটাই সে হয়তো বিজনেসে খাটাচ্ছে, যে কারণে তার মোবিলাইজেশনটা বেশি হচ্ছে, আপনার রেভিনিউটাও খুব বেশি ঘন ঘন তার ইনক্রিজ করতেছে, এবং একটা সময় এসে সে ফিনান্সিয়ালি সলভেন্সি তার বেশি চলে আসবে, স্ট্রেংথ তার বেড়ে যাবে। কাজেই ক্যাশ বা প্রফিট কিন্তু সম্পূর্ণই ভিন্ন জিনিস। What is needed therefore is a statement that comments with the profit made during the profit period and shows how that profit and their transactions during the same period have affected the flow of cash into
and out of the company. বলছে যে আমরা এই জন্যই আপনার প্রফিট অ্যান্ড লসের যে স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট, সেই ইনকাম স্টেটমেন্টকে বেস করেই তার সাথেই যতটুকু ক্যাশ ইনফ্লো করবে এবং যতটুকু ক্যাশ আউটফ্লো করবে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে অ্যাকচুয়ালি প্রকৃত অবস্থা, ক্যাশের কি অবস্থা সেটা আমরা বুঝতে পারবো। এবং তার সাথে যখন আমরা তুলনা করব প্রফিটকে, তখনই বুঝতে পারবো যে প্রফিট আর ক্যাশ ইজ নট দি সেম থিং। সো আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটা কি জিনিস এবং আমরা সেখানে কি করব। আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে শুধুমাত্র যে সমস্ত ক্যাশ একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে একটা প্রতিষ্ঠানের যতটুকু ক্যাশ ইনফ্লো হবে এবং যতটুকু ক্যাশ আউটফ্লো হবে শুধুমাত্র সেগুলাই কনসিডার করব। করে যে স্টেটমেন্ট আমরা তৈরি করব সেই স্টেটমেন্টের মাধ্যমে আমরা তার ব্যাংক ব্যালেন্স বা ক্যাশ ব্যালেন্স কতটুকু হবে সেটুকু আমরা বের করতে পারবো। সেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। প্রিপেয়ারিং স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আন্ডার ইনডাইরেক্ট এন্ড ডাইরেক্ট মেথড। আমরা দুটো পদ্ধতিতে বের করতে পারি ক্যাশ ফ্লোটা, একটাকে বলা হয় ইনডাইরেক্ট আর একটাকে বলে ডাইরেক্ট মেথড। আমরা প্রবলেম সলভ করব এবং আমরা সেখানে দেখব যে দুটো পদ্ধতিতে পার্থক্য কতটুকু। প্রফিট ইজ ক্যালকুলেটেড অন অ্যান অ্যাকচুয়াল বেসিস। আমরা যে ইনকাম স্টেটমেন্ট করি নরমালি সেগুলো সবসময় থাকে অ্যাকচুয়াল বেসিস, নট ক্যাশ বেসিস। যেমন সেলস, অনেক সময় দেখা যায় হয়তো আমরা বাকিতেও বিক্রি করতে পারি, কিন্তু টোটাল সেলসটাই আমার ইনকাম স্টেটমেন্টে আমরা কাউন্ট করি। which means that revenue is taken when it is earned. যখন এটা আর্নড হবে তখনই আমরা সেই রেভিনিউটাকে আমরা ইনকাম স্টেটমেন্টে কাউন্ট করি, কিন্তু আনআর্নড থাকলে সেটা কাউন্ট করি না। নট when it is received, কিন্তু কখন এটা রিসিভ হবে তার উপরে ভিত্তি করে কিন্তু আমি রেভিনিউ কাউন্ট করি না। আমি কাউন্ট করি যখন আর্নড হলো নাকি আনআর্নড হলো। যদি আর্নড হয় সেক্ষেত্রে আমরা শুধু কাউন্ট করি, আনআর্নড হলে আমরা কাউন্ট করি না। নট রিলেটেড উইথ দি ক্যাশ, সেটাই বলছে নট when it is received। এই জন্যই কিন্তু আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের সৃষ্টি হয়েছে যে আমরা বাকিতে একটুতে বিক্রি করব, সেই জন্যই। and expenses are deducted on the same basis to match with that revenue, এবং খরচটাও ঠিক একই সময়ের খরচ ম্যাচিং করে, ম্যাচিং প্রিন্সিপাল অনুসারে আমরা রেভিনিউর সাথে খরচটাকে ম্যাচ করে আমরা টোটাল রেভিনিউ থেকে যে ক্যাশ আমি পাই সেটাকেই আমি হিসাব করি। ব্যাংক এন্ড ক্যাশ ব্যালেন্সেস চেঞ্জ when monies are received and paid out. The calculation of profit includes some items that don't affect cash at all. যেমন মনে করেন যে আমরা এখানে বলেছি যে অ্যাকচুয়ালি অনেক আইটেম আছে যেগুলো নন ক্যাশ আইটেম আমরা বলি, যেগুলো অ্যাকচুয়ালি ক্যাশে কোনো এফেক্ট হয় না। ধরুন আপনার দ্যাট মিনস হলো ডেপ্রিসিয়েশন। আমরা যে ডেপ্রিসিয়েশন হিসাব করি এখানে কিন্তু আমার খরচটা ইনকাম স্টেটমেন্টে মাইনাস করি ইনকাম থেকে, কিন্তু সেই খরচটার মাধ্যমে কিন্তু আমার ক্যাশটা আউট হয় না। শুধুমাত্র আমরা আমাদের অ্যাসেটের বুক ভ্যালুটাকে আমরা অ্যাকুরেটলি করার জন্য বা অ্যাসেটের যে সার্ভিস আমরা পাই সেই সার্ভিস কস্ট হিসেবে আমরা শুধু ইনকাম স্টেটমেন্ট ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করি, কিন্তু সেটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনো ক্যাশ আউট হয় না। সেটাই এখানে বলেছে যে অনেক নন ক্যাশ আইটেম আছে যেগুলো আমরা দেখবো যে কোন কোন জিনিসগুলো আমাদের নন ক্যাশ আইটেম আমরা পাই সেগুলো আমরা বাদ দেব। On the other hand, bank and cash balances are affected by some items that don't affect profit. এবং অনেক আইটেম আছে যেগুলো প্রফিটকে আপনার টাচ করে না, প্রফিটকে এফেক্ট করে না, কিন্তু আমার ইনকাম স্টেটমেন্টে সেটা এফেক্ট করবে। আমরা অনেক আইটেম দেখবো যেগুলো ইনকাম স্টেটমেন্টে আসেনি কিন্তু আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে আসে, যেহেতু সেটা ক্যাশ রিলেটেড সেই জন্যই। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে শুধুমাত্র যে আমরা ইনকাম স্টেটমেন্ট দেখে আমরা ক্যাশ ফ্লো করব তা না, অনেক আইটেম আছে যেগুলো আমার নন ক্যাশ আইটেম যেগুলো আমার মাইনাস করতে হবে, এবং অনেক আইটেম আছে যেগুলো ইনকাম স্টেটমেন্টে আসেনি কিন্তু সেটা ক্যাশ ইনফ্লো করাচ্ছে প্রতিষ্ঠানে, সেই আইটেমগুলো আবার আমরা অ্যাড করে নেব।
So the cash flow statement organize and reports only the cash generated, that means cash received and used, or the cash payment in the following categories in both direct and indirect method. দুটো পদ্ধতিতেই শুধুমাত্র ক্যাশ রিসিভড এবং ক্যাশ পেমেন্ট গুলাই আমরা কনসিডার করব। আমরা নরমালি যে ক্যাশ ফ্লো যে স্টেটমেন্ট করব তার প্রথম স্টেপটাকে আমরা বলি অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা তিনটা স্টেপে ক্যাশ ফ্লো করে থাকি। প্রথম স্টেপটাকে আমরা বলি অপারেটিং অ্যাক্টিভিটিস। দিস ইজ দি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, অর্থাৎ আমরা যে দৈনন্দিন যে আমাদের কোন প্রতিষ্ঠানের যে কার্য পরিচালনা করি আমরা, যার মাধ্যমে আমাদের প্রফিট আর্ন হয়, ইনকাম স্টেটমেন্ট করি, সেখান থেকে কিন্তু আমরা এই অপারেটিং অ্যাক্টিভিটি আমরা বলি এবং সেখান থেকে আমাদের এই অপারেটিং ক্যাশ ফ্লো আমরা পেয়ে যাব। অপারেটিং দি বিজনেস অ্যান্ড মেইনলি রিলেটস টু দি আইটেমস ইন ইনকাম স্টেটমেন্ট, এবং মেইনলি এটা এই আইটেমগুলো ইনকাম স্টেটমেন্টে থাকে যেগুলো অপারেটিং অ্যাক্টিভিটিস, হুইচ এভরিডে অ্যাক্টিভিটি অফ দি কোম্পানি দ্যাট আর্নস ইট প্রফিট, অর্থাৎ দৈনন্দিন যে কার্যাবলী আমরা সম্পাদন করি, যার ভিত্তিতে আমরা ইনকাম স্টেটমেন্ট করি এবং প্রফিট আর্ন করি, ওখান থেকে যেই ক্যাশ রিলেটেড আইটেম আছে সেগুলো দিয়ে আমরা অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বের করি। এবং এই অপারেটিং অ্যাক্টিভিটির ভিতরে নরমালি কারা বেশি জড়িত থাকে, তারা হলো the current asset and current liability are more related with this activity. নরমালি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি গুলাই হলো এটার সাথে বেশি জড়িত থাকে। In this activity, convert the items reported on the income statement from the accrual basis of accounting to cash. তাহলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটি মেইনলি আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে নেব, যেগুলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির সাথে জড়িত, সেই সমস্ত আইটেম থেকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটি বের করব। এটা হলো আমাদের প্রথম স্টেপ। বুঝা যাচ্ছে আমার কথাগুলো? জি স্যার, মানে অপারেটিং অ্যাক্টিভিটিতে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি থাকবে মেইনলি এখান থেকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিটা বের করব এবং এই অপারেটিং অ্যাক্টিভিটি আইটেমগুলো আমরা পাবো ইনকাম স্টেটমেন্টে। দেন যে স্টেপটা সেটাকে বলা হয় ইনভেস্টিং অ্যাক্টিভিটি। রিপোর্ট দি পারচেজ এন্ড সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ আমরা এতক্ষণ যেগুলা অঙ্ক করে আসলাম যে নন কারেন্ট অ্যাসেট সেইগুলো, and property, plant and equipment, that is non-current asset. In this section of the statement of cash flow shows the purchase of non-current fixed asset and the proceeds on their disposal. অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটি শুধুমাত্র নন কারেন্ট অ্যাসেট নিয়েই হবে। ক্লিয়ার সবাই? যে আমরা এই নন কারেন্ট অ্যাসেট কতটুকু এই আমার অ্যাকাউন্টিং পিরিয়ডে পারচেজ করেছি এবং কতটুকু আমরা সেল করেছি বা সেল করে কত টাকা পেয়েছি, সেই হিসাবটা আসবে শুধুমাত্র ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তাহলে আমরা প্রথমটা গেলাম কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটি, আর পরেরটা আসলাম আমরা নন কারেন্ট অ্যাসেট। এরপর আমার হাতে স্যার এক্ষেত্রে স্যার লায়াবিলিটি আসবে না, শুধুমাত্র অ্যাসেটটা আসবে। জি, শুধুমাত্র স্যার নন কারেন্ট অ্যাসেটটা আসবে এখানে। রাইট। এরপর আমার কি থাকে হাতে বলতে পারেন? স্যার নন কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটি আমার একটা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটে নরমালি আমরা পাই কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি আর নন কারেন্ট লায়াবিলিটি। তো আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি চলে গেছে আমার অপারেটিং এ, আমার ফিক্সড অ্যাসেট চলে আসছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে, আর যে আমার নন কারেন্ট যে লায়াবিলিটি সেটা চলে আসবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে। এখানে বলছে যে রিপোর্টস দি issuance and purchases of the company's own bonds and stock and the payment of dividends in the session of the
statement of cash flow shows the proceeds from issuing shares and also bonds and debenture, share capital and long-term liability are more related with this activity. অর্থাৎ মূল কথা হলো যে শেয়ার ক্যাপিটাল এবং আমার যে নন কারেন্ট যে লাইবিলিটি গুলো থেকে গেল ওগুলোর থেকে আমরা পেয়ে যাব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে একটা ব্যালেন্স শিটে নরমালি 4টা আইটেম থাকে। এটা হলো কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, আর হলো ফিক্সড অ্যাসেট এবং লং টার্ম লাইবিলিটি। এবং এই লং টার্ম লাইবিলিটির ক্ষেত্রে সাধারণত শেয়ার ক্যাপিটালটা বিবেচনা করা হয়। তাহলে এই যে ব্যালেন্স শিট যদি আমরা চিন্তা করি তাহলে সব আইটেম গুলাই কিন্তু আমার আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে আসলো, তাই না? সবগুলাই চলে আসলো। আর কি কিছু বাকি থাকে আইটেম? না স্যার। ওকে, এবার ডিফারেন্স আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করব, থিওরি হয়তো বুঝতে আমাদের অসুবিধা হতে পারে। What is the difference between indirect and direct method of statement of cash flow? Statement of cash flow যে ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডে যে আমরা অঙ্ক করব তার মধ্যে পার্থক্যটা কতটুকু? একটু হয়তো থিওরিতে আমাকে বোঝানো খুব কঠিন হবে, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি করতে যাব তখন দেখবো অনেক ইজি জিনিস। There is no difference between the indirect and direct method of cash flow except the cash flow from operating activities. অর্থাৎ বলছে যে আমরা ডাইরেক্টলি বলি আর ইনডাইরেক্টলি বলি, শুধুমাত্র ডিফারেন্সটুকু হলো শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিসে, এই ফাংশনটাতে। যদি আমরা অপারেটিং অ্যাক্টিভিটিটা করে ফেলতে পারি, যে পদ্ধতিটি হোক না কেন, এরপরে কিন্তু আমার এই ইনভেস্টিং আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি সেম হবে, সেম পদ্ধতি, ডাইরেক্টও যা হবে ইনডাইরেক্টও তাই হবে। সো শুধুমাত্র একটা পদ্ধতিতে ডিফারেন্স, সেটা হলো অপারেটিং অ্যাক্টিভিটি। এটা ডাইরেক্টে বের করে এক রকমের, ইনডাইরেক্টে বের করে আর এক রকম। বাট আদার যে দুটো আছে, একটা ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং এর দুটো, ইনডাইরেক্টও আমরা যেভাবে বের করব ডাইরেক্টও সেভাবে বের করব। আমরা যখন অঙ্ক করব তখন দেখবো যে এই দুটো সেম, সো দ্যাট আমি যদি ইনডাইরেক্ট থেকে বা ডাইরেক্ট থেকে যদি যে পদ্ধতিতে করি না কেন, আমি যদি অপারেটিং অ্যাক্টিভিটি করতে পারি তাহলে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটোই সেম হবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটি এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। সেজন্যই বলছে there is no difference between the indirect and direct method of cash flows except the cash flow from operating activities. The first section of the statement of cash flow, that is the main difference between the direct method and the indirect method involve the cash flow from operating activity, যেটা আমরা এতক্ষণ বললাম। There is no difference in the cash flow reported in the investing and financing activity, সেখানে কোনো পার্থক্য নাই। Under the direct method, the cash flow from operating activity will include cash from customers and cash paid to suppliers. অর্থাৎ ডাইরেক্ট মেথডে আমরা বের করি যে আমরা কাস্টমারের কাছ থেকে কত পেলাম আর সাপ্লায়ারকে কত দিলাম, সেই হিসাবটা যখন আমরা ডাইরেক্ট হিসাব বের করি, সেই জন্য এইটাকে পদ্ধতির নাম বলেছে ডাইরেক্ট। আর ইন contrast, the indirect method will show net income followed by the adjustment needed to convert the total net income to the cash amount from operating activity. অর্থাৎ আমরা যখন ইনডাইরেক্ট মেথডে বের করব তখন আমরা দেখব যে আমরা সরাসরি এইভাবে কাস্টমারকে দিয়ে আমরা কত পেলাম এবং সাপ্লায়ারকে কত দিলাম, সরাসরি এইভাবে যখন বের না করে আমরা যখন প্রফিটকে বেস ধরে তার সাথে অ্যাডজাস্টমেন্ট করে যখন বের করি, সেটাকে আমরা নরমালি বলি ইনডাইরেক্ট মেথড। The direct method must also provide a reconciliation of net income to the cash provided by operating activity. This is done automatically under the indirect method. বলছে যে এখানে একটা রিকনসিলিয়েশনও করা যায়
এবং দেখবো যে আমরা যদি রিকনসিলিয়েশন করি আমরা দুটো দেখবো দুই পদ্ধতিতে মিলে গেছে। আমরা আজ এই পর্যন্তই আমরা আলোচনা করলাম। এরপরে আমরা একটু ব্রিফে যাব। ব্রিফে আমি আজকে যেহেতু আর সময় নেই, জি স্যার, আমরা স্যার। প্রাইমারিলি একটু আইডিয়া নিলাম যে ক্যাশ ফ্লো প্রথমত হলো দুটো পদ্ধতিতে করা যায়, একটা হলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, আর একটা হলো পদ্ধতিতে তিনটা স্টেপ, একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। জি স্যার। অপারেটিং জি, স্যার। অ্যাক্টিভিটি শুধুমাত্র আমার কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি নিয়ে হবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ইনভেস্টমেন্ট মানি হলো মোর দ্যান 1 ইয়ার, সো দ্যাট ইনভেস্টিং অ্যাক্টিভিটি শুধুমাত্র আমার লং টার্ম অ্যাসেট নিয়ে হবে, আর ব্যালেন্স শিটে আর বাকি থাকে আমার শেয়ার ক্যাপিটাল আর লং টার্ম লায়াবিলিটি, এইটা আসবে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে। এতটুকু শুধু আমরা আজকে শিখলাম। এরপরে আমরা আস্তে আস্তে আগাবো ক্যাশ ফ্লোর দিকে এবং আমরা আরো ডিটেইলস দেখবো। জি বলুন স্যার, প্রবলেম 5 এর 3 নাম্বার পার্টটা একটু স্যার দেখতে যাচ্ছি। প্রবলেম 5 এর 3 নম্বর সলিউশন। না স্যার, এই প্রবলেমটা 3 নাম্বারের। এতক্ষণ বললেন না কেন? আমরা ক্যাশ ফ্লো শেষ করলাম, এখন বললেন। স্যার আমি ওই কোশ্চেনটা করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। স্যার একটা রিকোয়েস্ট ছিল। বলুন। স্যার যখন ক্যাশ ফ্লোর যে ম্যাথ গুলা করাবেন তখন হচ্ছে স্যার রিসেন্ট যে সেশনটা মানে ডিসেম্বর 2020 যে ক্যাশ ফ্লোটা আসছে ওটা যদি একটু করাইতেন। স্কুলে আমরা পরে করব, কারণ এই আমার যে লেকচার প্ল্যান বা লেকচার এগুলো আগেই পাঠাই দেওয়া হয় আইসিএমএ তে, বুঝতে পেরেছেন? সো দ্যাট আমরা যদি এক্সট্রা যেটা করতে যাব সেটা পরে করব আমরা। আচ্ছা স্যার সমস্যা নেই, পরে করলেও হবে, কিন্তু একটু স্যার করে দিয়েন, মানে তাহলে একটু সুবিধা স্যার হবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে স্যার নন কারেন্ট অ্যাসেট প্লাস হলো লং টার্ম অ্যাসেট দুইটাই আসবে হ্যাঁ, ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে। হ্যাঁ, ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট আসবে, শুধুমাত্র নন কারেন্ট অ্যাসেট। ক্যাশ ফ্লো মূলত কয় ধরনের কোম্পানি ক্ষেত্রে হয় এটা? মূলত কোন ধরনের কোম্পানি ক্ষেত্রে হয় এটা? কি কোন ধরনের কোম্পানির ক্ষেত্রে কি হয়? ওটা করা হয় আর কি। হ্যাঁ, ক্যাশ ফ্লো মূলত মানে কোন ধরনের কোম্পানির ক্ষেত্রে তৈরি করা হয়? এটা সব ধরনের কোম্পানিতেই জন্য তৈরি করা হয়, এমনকি একটা ফ্যামিলির জন্য বের করা। আপনি নিজেরও তো আপনার একটা ক্যাশ ফ্লো আপনি করেন সবসময়, যে আপনি কয় টাকা বেতন পাইলেন, কয় টাকা মাসে খরচ গেল, মাস শেষে একটা হিসাব রাখেন না? তাহলে আপনি নিজেও তো করেন ক্যাশ ফ্লো। এমন কোন যেখানে ক্যাশ আছে সেখানে এটা হিসাব করা হয়, আর যেখানে ক্যাশ নাই সেখানে এটা দরকার হয় না। সো দ্যাট প্রতিষ্ঠান বড় হোক ছোট হোক যে ধরনের হোক না কেন, যেখানে ক্যাশ রিলেটেড থাকে সেখানে আমরা ক্যাশ আমরা